বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন, গল্পের মায়াজাল। আজকের গল্প কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ব্লাইন্ড স্পট। গল্প পাঠে আমি অভিষেক। তাহলে শুরু করা যাক। দরজাটা বন্ধ। একটু ইতস্তত করে আলতো হাতে দুটো টোকা দিতেই ভিতর থেকে একটা গলার আওয়াজ পেলাম। কে? গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললাম, আমি স্বপ্নীল। ও আচ্ছা, ভিতরে আসুন। আস্তে করে দরজাটা ঠেললাম। ভিতরটা অন্ধকার অন্ধকার না, ঠিক অন্ধকার বলবো না। ঘরের ভিতর কোনো আলো না জ্বললেও একটা দেওয়াল জুড়ে পরপর গোটা তিনেক বড় বড় টিভি। প্রত্যেকটা টিভির স্ক্রিনে ফুটে রয়েছে খোপ খোপ অনেক সিসিটিভি ক্যামেরার দৃশ্য। টিভিগুলোর সামনে একটা ছোট টেবিল আর দুটো চেয়ার। একটা চেয়ারে বসে রয়েছেন হালকা নীল জামা আর গাঢ় নীল প্যান্ট পরা একজন মানুষ। তার মাথায় একটা টুপি। পোশাকটা একেবারে আমার মতো, সুতরাং বুঝতে ভুল হলো না ইনি এখানকার সিকিউরিটি গার্ড। আমাকে ডিউটি হ্যান্ড ওভার করার জন্য অপেক্ষা করছেন। আমি হাত জোর করে নমস্কার করে বললাম, আমি স্বপ্নীল বিশ্বাস, ডিউটিতে জয়েন করতে এসেছি। সবাই আমায় মোহন কাকা বলে। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখে বললেন, প্রথম দিনেই 10 মিনিট লেট। মুখ ছোট করে বললাম, সরি, কাল থেকে আর দেরি হবে না। মোহন কাকা হেসে উঠলেন, আরে কাল থেকে আর আমি লেট দেখতে আসবো নাকি? কাল থেকে তো সব দায়িত্ব তোমার। আজকেই আমার লাস্ট ডিউটি। তোমাকে সব বুঝিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত। বসো। আমাকে অবশ্য কোম্পানি বলেছে তোমার কথা। মোহন কাকার পাশের চেয়ারে বসলাম। উনি বললেন, তোমার সঙ্গে ভালো করে আলাপ করার আগে জিজ্ঞেস করি, এই চাকরি করতে এলে কেন? আমি আসলে একটা এটিএমে সিকিউরিটি গার্ডের চাকরি করি। সেই এটিএমটা সম্প্রতি বন্ধ হয়ে যাওয়াতে কোম্পানি আজ থেকে এখানে ডিউটি করতে বলেছে। এখানে মানে মর্গে সিকিউরিটি গার্ডের চাকরি। আমাদের অভাবের সংসার হলেও মা বাবারও তীব্র আপত্তি ছিল এই ডিউটিটায়। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি। যতদিন না অন্য একটা চাকরি পাচ্ছি ততদিন এই চাকরিটাই করি। না পারলে ছেড়ে দিতে আর কতক্ষণ। মোহন কাকাকে এই কথাগুলোই বললাম। উনি হেসে উঠে বললেন, পারবে, তুমি পারবে। সাহসী ছেলে। মুখ দিয়ে বেরিয়ে গেল, কি করে বুঝলেন? অভিজ্ঞতা, বুঝলে, অভিজ্ঞতা। এত বছরের অভিজ্ঞতায় এই জিনিসটা এক লহমা দেখলেই বুঝতে পারি কে সাহসী আর কে ভীতু। তবে আমি সত্যি না মিথ্যে সেটা আজ রাতেই প্রমাণ হয়ে যাবে। মানে? অবাক গলায় জিজ্ঞেস করলাম আমি। মোহন কাকা হাসতে থাকলেন। এক রাত যে এখানে কাটাতে পারবে সে সারা জীবন কাটাতে পারবে। তোমাকে সব শিখিয়ে দেব। দেখো, ভয় হচ্ছে মানুষের মনের ব্যাপার। সত্যিকারের ভয় কি মরা মানুষের থেকে হয়? হয় জ্যান্ত মানুষ থেকে। চোর, ডাকাত, খুনি। তোমার এটিএম এর নাইট গার্ড সিকিউরিটির কাজ অনেক বেশি বিপজ্জনক ছিল। এখানে সেসব নেই। মৃতদেহরা অনেক পবিত্র। আমি টিভিগুলোর দিকে তাকালাম। মোহন কাকা আমায় যতই সাহসী বলুক, টিভির স্ক্রিনে খোপ খোপ ছবিগুলো দেখতে দেখতে গা ছমছম করে উঠল। সব নীলচে স্থবির ছবি, কোনো কিছুর চলাফেরা নেই।
আরও বিশেষ করে গায়ে কাঁটা দিল ওই মৃতদেহ রাখার চেস্ট ড্রয়ারগুলো দেখে। আমি ওই টিভিটার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছি দেখে মোহন কাকা বললেন, চিনতে পারছ ড্রয়ারগুলো? নিশ্চয়ই সিনেমায় দেখা অভিজ্ঞতা। অস্বীকার করতে পারলাম না, মাথা ঝাঁকালাম। মোহন কাকা আবার হেসে উঠলেন। মজার কথা কি জানো, ওইসব সিনেমা যারা তৈরি করে তারাও কয়েকবার রাতে এসেছে এখানে পরিবেশটা বোঝার জন্য, কিন্তু তারা তোমার মতো সাহসী নয়, পালিয়ে গেছে। দুহাত ঝাঁকিয়ে দেখাতে থাকলেন মোহন কাকা। আর কি কি শিখেছ সিনেমা দেখে? আমতা আমতা করে বলে উঠলাম, ওই বড় বড় ড্রয়ারগুলোর মধ্যে মৃতদেহ থাকে। ড্রয়ারটা টেনে বার করলেই পা দুটো দেখা যায়। তার একটা পায়ের বুড়ো আঙুলে টিকিট লাগানো থাকে। আমাকে শেষ করতে না দিয়েই মোহন কাকা আবার হাসতে থাকলেন। এতক্ষণে বুঝে গেছি মানুষটা বেশ হাসি খুশি। ওই নির্মল হাসিটা মর্গের রাতে একটা ছমছমে পরিবেশকে যেন ফুৎকারে উড়িয়ে দেয়। ওসব কোথায় হয় জানি না, বিদেশে হবে হয়তো। আমাদের এখানে টিকিট ফিকিট লাগানো হয় না, যা কিছু হিসেব সব খাতায় লেখা হয়। দেখো টেবিলের ওপর খাতাটা। টেবিলের ওপর দুটো খাতা। উপরের খাতাটা পাতা উল্টাতেই দেখলাম ওটা হাজিরার খাতা। প্রত্যেক দিন নাইট ডিউটিতে একটাই নাম, মোহন মণ্ডল। এন্ট্রি টাইম রাত্রি 8টার আশেপাশে, আর এক্সিট টাইম পরের দিন সকাল 9টা নাগাদ। একটু আশ্চর্যই লাগলো। ডিউটির টাইম রাত 9টা থেকে সকাল 9টা, 12 ঘন্টা। আপনি রোজ 1 ঘন্টা আগে ডিউটিতে আসেন? অভ্যাস, বুঝেছ, অভ্যাস। 40 বছর চাকরি করে আজকে রিটায়ার করছি। অবশ্য রিটায়ার আমার আরও 3 দিন আগে করার কথা ছিল, খালি তোমার মতন সাহসী কাউকে পাওয়া যাচ্ছিল না বলে কোম্পানি আমাকে ছাড়ছিল না। আর আমার করার আছেটাই বাকি, কাল থেকে অভ্যাসের বশে চলে আসতেও পারি। বললাম, তাহলে তো ভালোই হবে, আপনার সঙ্গে গল্প করা যাবে। তা বললে হবে না, কাল থেকে সব দায়িত্ব তোমার। ওহো, প্রথম কাজটাই তো করলে না, হাজিরা খাতাটায় সই করো। সই করলাম। তারপর মোহন কাকা বললেন, এবার আরেকটা খাতা দেখে নাও। পরের খাতাটা খুলতেই সেই প্রায় একই রকমের ছক, তারিখ, ড্রয়ার নম্বর, মৃতের নাম, এন্ট্রি এক্সিট টাইম। এক ঝলক দেখেই খাতাটা বন্ধ করে দিলাম। দাঁড়াও, আগে তোমাকে কাজটা ভালো করে বুঝিয়ে দিই। মোহন কাকা একটা ক্যামেরার ছবির দিকে দেখালেন। একটা কোলাপসিবল গেট, গেটটা অল্প খোলা। আমি গেটটা চিনি, ওই গেট দিয়েই ঢুকেছি। উনি বলতে থাকলেন, হাসপাতালের লোকেরা মৃতদেহ নিয়ে এলে ওই কোলাপসিবল গেটটা খুলে মৃতদেহ সামনে নামিয়ে রাখে, তারপর রাখালের কাজ। রাখালকে? এখানকার সুপারভাইজার। কেন, আসার সময় দেখা হয়নি তোমার সঙ্গে? না তো। বিরক্ত গলায় মোহন কাকা বললেন। তাই তো ভাবছি, কোলাপসিবল গেটটা তুমি খোলা পেলে কি করে? ওটায় তালা দিয়ে রাখার কথা। ধরা পড়লেই বলবে আমি তো ভেতরেই ছিলাম, ফাঁকি বাজ একটা। আমি সব ক্যামেরার ছবিতে চোখ বোলালাম, কোথাও কোনো জনপ্রাণী নেই। বললাম, কিন্তু বলবে কি করে? সিসিটিভির ক্যামেরায় তো দেখা যাবেই। মোহন কাকা এবার মুখ টিপে একটু হেসে
দুদিকে মাথা নাড়ালেন। ফাঁকিবাজদের কিছু বুদ্ধিও ধরতে হয়। সিসিটিভিতে ব্লাইন্ড স্পট বলে একটা জিনিস হয়, জানো? আমি মাথা নাড়ালাম, না। মোহন কাকা বোঝাতে থাকলেন, এক একটা টিভিতে কটা করে ক্যামেরার ছবি দেখছো? 4টে। 3টে টিভিতে মোট 12টা ক্যামেরার ছবি। ক্যামেরাগুলো এমনভাবে লাগানো হয়েছে যাতে পুরো বাড়িটা কভার করা যায়। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো ক্যামেরার চোখের বাইরে। কিভাবে? মানে ক্যামেরাগুলো এমনভাবে বসানোর চেষ্টা করা হয় যাতে একটা ক্যামেরা যে অঞ্চলটা দেখে, পরের ক্যামেরা ঠিক তার পরের অঞ্চলটা থেকে দেখা শুরু করতে পারে। কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। কিছু জায়গা ক্যামেরা নজরদারির বাইরে থেকে যায়। সেই অঞ্চলগুলোকেই বলা হয় ব্লাইন্ড স্পট। রাখাল খুব ভালো জানে ওই ব্লাইন্ড স্পটগুলো কোথায়। বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যায়, আর জিজ্ঞেস করলে বলে ওই ব্লাইন্ড স্পটেই না কি ছিল। দাঁড়াও, কোলাপসিবল গেটটায় তালা দিয়ে আসি। তাহলে রাখালবাবু ঢুকবেন কিভাবে? তালাটা 2টো চাবি, একটা আমার কাছে থাকে, মানে এখন থেকে তোমার কাছে থাকবে, আর একটা থাকে রাখালের কাছে। অবশ্য গেটে তালা না থাকলেও কিচ্ছু নয়, এখানে কোনো চোর ডাকাত ভয় আসে না। তবে কর্তব্য কর্তব্যই, তুমিও কখনো ডিউটিতে অবহেলা করো না। মোহন কাকা উঠে দাঁড়ালেন। বললাম, আমিও আসবো আপনার সঙ্গে? না, আমি গেটটায় তালা লাগিয়ে একবার গোটা মগটায় চক্কর দিয়ে আসব। শুনেই গলাটা কেমন শুকনো লাগলো। ঢোক গিলে বললাম, ওটাও ডিউটির মধ্যে পড়ে? মোহন কাকা সেই হাসিটা হাসলেন। না, ডিউটি হচ্ছে এই ঘরে বসে মনিটরে সব নজরদারি রাখা। আর যেটা বলতে বলতে বলা হলো না, ওই মৃতদেহ এলে রাখাল ঠিক করে কত নম্বর ড্রয়ারে রাখবে। ওর কাছেও একটা হিসেবের খাতা আছে। সেই ড্রয়ারের চাবি অবশ্য ওই দেখো, ওই দেওয়ালে ঝোলানো চাবির বাক্সে আছে। এতক্ষণ খেয়াল করিনি পিছন দিকের দেওয়ালে একটা কাঁচের পাল্লা দেওয়া চাবির বাক্স, পরপর চাবি ঝুলছে সেখানে। মোহন কাকা উঠে দাঁড়িয়ে বললেন, যাই, আমার কর্তব্যটা করে আসি, শেষবারের মতো রাউন্ড দিয়ে আসি। আমিও উঠে দাঁড়িয়ে বললাম, আমিও আসি আপনার সঙ্গে। মোহন কাকা হেসে উঠলেন, না, তোমার আসার দরকার নেই। আসলে তোমার ডিউটি শুধু এই ঘরে, সিসিটিভি মনিটরিং। আর ওই যে বললাম, মৃতদেহ এলে কোলাপসিবল গেটটা খুলে দেওয়া, রাখালের কাছে ড্রয়ারের নম্বর আর মৃতের নাম জেনে চাবি দিয়ে খাতায় লিখে রাখা, আর সকালে সিকিউরিটি গার্ডকে চার্জ হ্যান্ডওভার করে দেওয়া। কাল সকালে যে ছেলেটিকে হ্যান্ডওভার করবে তার নাম অমরনাথ। খুব ভালো ছেলে, কিন্তু তোমার মতন সাহসী নয়, নাইট ডিউটি করতে পারে না। কিন্তু আপনি যে রাউন্ড দিতে যাচ্ছেন? ও আমার অনেক দিনের অভ্যেস। আসলে আমি যখন এই চাকরিতে বহাল হয়েছিলাম তখন তো আর সিসিটিভি ছিল না। ঘুরে ঘুরে সব ঠিকঠাক আছে কিনা দেখতে হতো। অবশ্য তোমাকে বললাম না, এখানে চোর ডাকাত কেউ ভয়ই আসে না। রাখালকে ডেকে তুলতে হবে। তুমি বরং মন দিয়ে সিসিটিভিতে দেখো আমাকে কিভাবে দেখতে পাও। মাঝে মাঝে যখন আমাকে দেখতে পাবে না তখন বুঝবে আমি ব্লাইন্ড স্পটে আছি। মোহন কাকা বেরিয়ে যেতে যেতে বললেন, ও, আর একটা জিনিসও তোমায় দেখিয়ে দেব। ওই ভূতের ফিল্মের কথা হচ্ছিল,
কিছু কিছু নিবু নিবু আলো ঝিকঝিক করে জ্বলে নেবে। আমাদের এখানেও সেরকম কয়েকটা বাল্ব আছে, সুইচ বন্ধ করে রেখেছি, সেগুলোও জ্বালিয়ে দেখিয়ে দেব। এইসব যদি সিসিটিভিতে একবার সব দেখে নাও, তোমার আর কোনো কিছুতেই ভয় করবে না। অবশ্য তুমি খুব সাহসী ছেলে। মোহন কাকা বেরিয়ে গেলেন। আমি সিসিটিভির উপরে চোখ রাখলাম। প্রথম ক্ষোভে দেখলাম মোহন কাকা এই ঘর থেকে বেরিয়ে হাঁটতে থাকলেন। পরের ক্ষোভে দেখলাম উনি কোলাপসিবল গেটটা টেনে বন্ধ করে তালা দিয়ে এগোতে থাকলেন। তারপর একটুখানি সময়ের জন্য ওকে আর কোথাও দেখা গেল না। ওটাই নিশ্চয়ই ব্লাইন্ড স্পট। অবশ্য তারপরেই যে চত্বরটায় মৃতদেহ এনে রাখা হয়, সেখানে কোণার থেকে এগিয়ে এলেন মোহন কাকা। একবার ক্যামেরার দিকে তাকিয়ে আমাকে হাত নাড়লেন। তারপর আবার কোনো ব্লাইন্ড স্পটে হারিয়ে গেলেন। আমি চোখ রেখে চলেছি সবকটা সিসিটিভির স্ক্রিনে। হঠাৎ একটা স্ক্রিনে আলো ঝিকঝিক করে জ্বলতে নিতে থাকলো। এরপর স্ক্রিনটায় মন দিয়ে দেখতে থাকলাম মোহন কাকা কারোর সঙ্গে তর্ক করছেন। কার সঙ্গে তাকে দেখতে পাচ্ছি না। সে কি রাখাল? ব্লাইন্ড স্পটে রয়েছে? কিন্তু ঘরটা তো মৃতদেহ রাখার হিমঘর। আলোটা জ্বলছে নিচ্ছে, আর আলোর তেজটাও কমে আসছে। অস্পষ্ট হয়ে যাচ্ছে ছবি। তার মধ্যে একটা অবাক করা দৃশ্য দেখলাম। মোহন কাকা একটা মৃতদেহ রাখার ড্রয়ার টেনে খুললেন। ওর মধ্যে মৃতদেহ আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। মোহন কাকা ঝুঁকে ড্রয়ারের ভিতরে কিছু দেখছেন। হঠাৎ কি যেন একটা শক্তি মোহন কাকাকে টেনে ড্রয়ারের ভিতর নিয়ে গেল, আর ড্রয়ারটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম কেউ একজন আমাকে ঝাঁকিয়ে তুলছে। চোখ খুলে দেখলাম সে বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। কে তুমি? শুকনো গলায় কোনো রকমে বললাম, আমি স্বপ্নীল। কাল রাতে এখানে ডিউটিতে জয়েন করেছি। আপনি? আমি রাখাল দাস, এই মর্গের ইনচার্জ। তা একা একা ডিউটিতে জয়েন করলে কিভাবে? ঢুকলে কিভাবে? কেন, কোলাপসিবল গেটটা তো খোলা ছিল। আর মোহন কাকা। আমার কথা শেষ করতে না দিয়ে রাখাল দাস বললেন, মোহন কাকা? কি আবল তাবল বলছো? উনি 3 দিন হলো মারা গেছে, হার্ট অ্যাটাক। একটা ব্লাইন্ড স্পটে পড়েছিলেন, তাই জন্যই তো নতুন নাইট সিকিউরিটি গার্ড চাওয়া হয়েছিল। পাওয়া যাচ্ছিল না বলে আমি রাতে কোলাপসিবল গেটটা বন্ধ করে গিয়েছিলাম। আমিও কথার মধ্যে বলে উঠলাম, অসম্ভব। সিসিটিভি রেকর্ডিং দেখুন। রেকর্ডিংও কয়েকদিন খারাপ, হার্ড ডিস্ক বদলাতে হবে, খবর দেওয়া হয়েছে। আর মোহন কাকার ছেলে বাইরে থাকে, আজ আসবে। উনি এখন 9B ড্রয়ারে শুয়ে রয়েছেন। বিশ্বাস না হয় রেজিস্টার দেখো। রাখাল দাস আমার চোখের সামনে খাতাটা খুলে এন্ট্রি দেখালেন। গত পরশুর তারিখ, 9B। মৃতের নাম মোহন মণ্ডল। আমি জানি না আমি সাহসী ছিলাম কিনা, কিন্তু মোহন কাকা আমাকে কাল রাতে সত্যিই সাহসী করে দিয়ে গেছেন। আজ রাতেও আমি এই মর্গে আসবো নাইট ডিউটি করতে। শুনছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ব্লাইন্ড স্পট। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করবেন।
এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিজের প্রিয়জনের সাথে শেয়ার করে নিন। আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।